নমস্কার গল্পকথার দর্শকদের। আজকের গল্প কঙ্কাল সারথি, রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যকের ধন, জয়ন্তের কীর্তি, আবার যকের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকারও। তার মৃত্যু হয় 1963 সালে। আমরা গল্পটি নিয়েছি অর্পিতা প্রকাশনী থেকে প্রকাশিত সেরা সেরা ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠের সান্নিক, গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি সৃঞ্জয়। শুরু হচ্ছে কঙ্কাল সারথি। ম্যালেরিয়ার মতন ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর আছে কি? এই দেখ না, শখ করে সেদিন ঢাকুরিয়ায় লেক দেখতে গেছিলুম। সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর চলে এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে। কি শীত রে পাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতন হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানে। তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারে মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাক করে উঠল। কোথায় বাগবাজার আমার বাড়ি, আর কোথায় পড়ে আছে আমি একলা। গুন্ডা গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুট করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলবে না, যেমন করি হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের মধ্যে দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আবছা করে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পড়ে গেলুম। তবু আমি থামলাম না, মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁঝা করছে। সেই রাতে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরে হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঝি পোকা কি একটা পাহাড়াওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলি প্রলেপ মাখানো গাছপালা ফাঁকে ফাঁকে বাড়িগুলো দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন পেটপুরির মতন নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুতির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে। জ্বরের ঘোরে চলছি তো চলছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদি গল্প পড়েছিলুম। কার শপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়াতে ভাবলুম, দুধ ছাই, এসব কি উদ্ভব কথা ভাবছি। জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়ার সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকার স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকার তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। প্রতীকে হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্য তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস চুপি চুপি আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরী ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত পেত্রা একে একে জেগে উঠেছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও। আরও খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো
জুতোর ভিতর থেকে চলকে উঠে রাজপথের উপর আছাড় খেয়ে আমাকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে আমার মন খুশি হবে কি আরও বেশি নেতিয়ে পড়ল। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে উঠেছে। এতক্ষণ পর রসারোডের মোড়ে এসে পড়লুম। স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ে একটা লোহার থামে থাসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন ও নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে শীতে গেলেই যত মাইল দূরেই থাক আমার পাড়া বাগবাজার পাওয়া যাবেই যাবে। খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁবো, আর মাথা ঘুরছে বোঁবো করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপর লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সে ইচ্ছে দমন করলাম অনেক কষ্টে। নিজেকে নিজে বললুম, মন তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমের চক্ষু মুছে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট, সকল ভাবনার অবসান হবে। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে ভাষা দিল। ঘর করে একটা বাস ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই শুনলুম ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপর দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু আশ্চর্য এরই মধ্যে এ অঞ্চলটা নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল মেচে থাক, এ অঞ্চলে আবার ভদ্রলোকে বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনের সারা পথে যেন আগুনের ঢেউ বাইরে ছুটে আসছে। আর এই নীলালা পথে অত জোরে ভেবু বাজাবি বা কী দরকার? এ অঞ্চলে সন্ধ্যের পরই ঘুমকাতুরে লোকগুলো কানে যে তালা ধরে যায়। উদ্দেশ্যে ছুটতে ছুটতে ধুলে পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমাদের কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একজন তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ধর্মতলা, ওই রাসলি, শ্যামবাজার, চলে আসুন, চলে আসুন। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মরা আসনের উপরে ধূপ করে বসে পড়লুম। এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পা হেঁটে যেতে এমন কিছু বিশেষ দেরি হবে না। কিন্তু কেন জানি না বাসের ভিতরে ঢুকে আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে অন্য এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলুম। বাস ছুটছে আর ভেপু বাজাচ্ছে। এত বেগে বাস ছুটছে, তার জানলাগুলো সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসের একটু ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলুম। আমার জ্বর কি এত বেশি যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু পর্যন্ত নেই? পথ তেমনি নির্জন আর নিঃশ্বাস, কিন্তু বাতাসও কি আজ মারা পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি, এই বাসের ড্রাইভার ও কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বেজেই যাচ্ছে, কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে তাকিয়ে ফিরে বললুম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোক নেই, গাড়ি নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় দেহ, মস্ত বড় দাড়ি। সে কালার বোবার মতন আমার পানে তাকিয়ে রইল। আবার বললুম, শুনছ, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিল না। ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না।
লোকটা সত্যি সত্যি কালাও বোমা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে এতে ভেপুর আওয়াজে সারা শহরে ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছনা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসে প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু সহজ জায়গার কোনো লক্ষণ প্রকাশ করলো না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। কিন্তু এই বাসে সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো মহাভয়ে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবে সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়ে অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাকে দেখে পালিয়ে যাচ্ছে? মনের ভিতর কেবল এই একই প্রশ্নই জাগতে লাগলো। কন্ডাক্টর কেন আমার কথা জবাব দিচ্ছে না? ড্রাইভারই বা কেন ক্রমাগত ভেবু বাজাচ্ছে? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতে ছোঁয়া লাগলো। অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালুম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানি বাসি মরা মুখের মতন স্থির। তার চোখেরও পলক পড়ছে না। তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরে এই নির্জনতা, পৃথিবীর এই নিঃশব্দ বাতাসের এই অভাব, ভাড়াতে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ট্রাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্ত যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণে আজ বাড়ির বাইরে পা দিয়েছি! যতবার ফিরে তাকাই ততবারই কন্ট্রাক্টর সেই মরার মতন স্থির মুখ আর পলক হারা পাথরের দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানবিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের ওপর দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুছে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজারে পৌঁছাবার আগে আর মাথা তুলে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, গাড়ি এখনো না থেমে ক্রমাগত ছুটছে। তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার বিশ্বাস সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরে আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকে আর বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলিতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামিনি। তবু কতুকের এলো, কখন এরা গাড়িতে উঠল। একে একে সকলকার মুখ পানি তাকিয়ে দেখল। সব মুখই মরার মতন স্থির, নির্বিকার। সব চোখই পাথরে আড়ষ্ট হয়ে রয়েছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের ওপর লম্বা শাড়ি দিয়ে বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর থেকে আসছে না, আসছে আলোকের উপর ওপার থেকে, অন্ধকার আত্মার ভিতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে আসছে এই চাউনি। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আরেক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ এতটুকু নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয়
ধরা দেয় না, তাদের দেখা যায়, ধরা যায় না। আমার সবাই দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলুম। গাড়ি তেমনি হেঁচকিতলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীরবেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না, সোজা জমালয়ের দিকে চলেছি। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভিতরে ফেরালাম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে। তারাও স্থির নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভিতরে একটা বোটকা গন্ধ বেরোচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এইরকম গন্ধ পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিল, বুকের কাছটা শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামাবারও চেষ্টা করলো না। আবার বললুম, কিন্তু কোনো লাভ হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুতে পারলুম না। চোখের সামনে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে সে অদ্ভুত বিভৎস হাসি হাসছে, যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্ত পার হয়ে, অনেক নরকের অন্ধকার ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাওয়ার মতন হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললুম, গাড়ি থামাও, গাড়ি থামাও। এই ড্রাইভার। এই গাড়ি থামানোর ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়াতে লাগলাম। ড্রাইভার এতক্ষণ পর আমার দিকে মুখ ফেরালে সে মুখে 1 কিলো মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় 3-3টে গর্ত, দুঠোরের জায়গায় 2 সারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই বসার পড়া কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছিল? গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরও বেড়ে উঠল। আর সইতে পারলুম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়েছিলুম। কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই বেহুশ হয়ে পড়েছিলে, তারপরই ওইসব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়।